দেশের কারাগার আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত, এই দুই চত্বর যেন এখন এক একটি আতঙ্কের মহাফেজখানা। একের পর এক লাশের মিছিল, আর সেই মিছিলের বুক চিরে বেরিয়ে আসা কিছু জ্বলন্ত প্রশ্ন এখন তাড়া করে বেড়াচ্ছে পুরো সমাজকে। সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কিছু ঘটনা কেবল খবরের শিরোনামে কাড়েনি, বরং নাড়িয়ে দিয়েছে আমাদের বিচার ব্যবস্থা আর মানবিক বোধের ভিতকে। বিশেষ করে গত কয়েক মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এবং কারাগারে মৃত্যুর ঘটনাগুলো এক চরম অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে আমাদের। ঘটনাস্থল যখন ফরিদপুরের মধুখালী, তখন দৃশ্যপটে ভেসে ওঠে এক মায়ের বুক ফাটা আর্তনাদ। গত 20 জুনের সেই পড়ন্ত বিকেল, যখন ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্তকে ডিবির সদস্যরা ধরে নিয়ে যাচ্ছিল তার নিজের মায়ের চোখের সামনে থেকে। অভিযোগের আঙুল উঠেছে খোদ রক্ষকদের দিকেই, কারণ স্বজনদের দাবি আটকের সময় থেকেই শুরু হয়েছিল নির্মম প্রহার। রাতের আধারে নাকি দর কষাকষি হয়েছিল 65,000 টাকা মুক্তিপণের, যা পরে রূপ নেয় 1 লাখ টাকার দাবিতে। টাকা হয়তো পৌঁছাতো, কিন্তু তার আগেই পরদিন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ঠাঁই হয় ইশতিয়াকের নিথর দেহের। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন ক্যামেরার সামনে এসে অবলীলায় বলেন যে তারা অত্যন্ত সুন্দর ও অমায়িক ব্যবহার করেছেন, তখন সেই দাবিকে এক লহমায় চুরমার করে দেয় ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজ। সেই ফুটেজে দেখা যায় প্রকাশ্য দিবালোকে গালি আর চড় থাপ্পড়ের এক নির্মম মহড়া, যা সুস্থ বিবেককে থমকে দিতে বাধ্য করে। যে পুলিশ জনসমক্ষেই এতটা বেপরোয়া, 4 দেয়ালের অন্ধকার হেফাজতে তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেই প্রশ্নই এখন বাতাসে ভাসছে। আইনের খাতায় নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 সগৌরবে টিকে থাকলেও বাস্তবে তার প্রয়োগ যেন এক মরীচিকা। পুলিশ যখন নিজের বাহিনীর অপরাধের তদন্ত নিজেই করে, তখন সেই তদন্তের বিশ্বাসযোগ্যতা যে খাদের কিনারায় গিয়ে ঠেকে তার বলার অপেক্ষা রাখে না। ঠিক একই রকম আরেকটি অন্ধকারের গল্প জমা হয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দেয়ালে। গত 24 জুন সেখানে মৃত্যু হয় যুবলীগ নেতা নুরুল আলমের, যাকে মাত্র একদিন আগে জমি জমা সংক্রান্ত এক বিরোধের জেরে তুলে নিয়েছিল পুলিশ। জমির বিরোধ যেখানে আদালত কিংবা ভূমি অফিসের টেবিলে মীমাংসা হওয়ার কথা, সেখানে পুলিশের এই অতি উৎসাহী ভূমিকা এক বিরাট রহস্যের জন্ম দেয়। আরও আশ্চর্যের বিষয় হলো, 2 বছর আগের এক বিস্ফোরক মামলার এজাহারে নাম না থাকার পরও নুরুল আলমকে সেই মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়েছিল। এই ঘটনা আমাদের আইনি ব্যবস্থার এক বড় ফাঁকফোকরকে সামনে এনে দাঁড় করায়, যেখানে এজাহারের নাম না থাকলেও পুলিশ যাকে ইচ্ছা তাকে গ্রেপ্তার করার অবাধ ও স্বেচ্ছাচারী ক্ষমতা ভোগ করে। পরিবারের দাবি, এক ভূমিদস্যু চক্রের ইশারায় ডিবি পুলিশ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারাগারের ভেতরের এই ভয়াবহ রূপ কেবল নুরুল আলমের ঘটনাতেই সীমাবদ্ধ নয়। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, এবছরের মে মাস পর্যন্ত মাত্র 5 মাসেই দেশের বিভিন্ন কারাগারে প্রাণ হারিয়েছেন 52 জন বন্দী। প্রতি মাসে গড়ে 10 জনেরও বেশি মানুষের এই যে নীরব বিদায়, একে কি আসলেই স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া যায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার অধ্যায়? ভয়ের এই সংস্কৃতি কতটা গভীরে শিকড় গেড়েছে তার প্রমাণ মেলে বরিশালের পশ্চিম কাউনিয়ায় রাশেদ খান মেনন নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনায়। গত 21 জানুয়ারি যখন পুলিশ তার বাড়ি ঘেরাও করে, তখন কেবল গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে দেয়াল টপকাতে যান তিনি। হৃদরোগে আক্রান্ত এই মানুষটি ড্রেনের স্ল্যাবের ওপর আছড়ে পড়ে রক্তাক্ত অবস্থায় মারা যান। কোনো মামলা না থাকার পরও কেন একজন মানুষ পুলিশ দেখে এভাবে পলায়নপর হবেন? সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার দীর্ঘদিনের চেনা আতঙ্কের মধ্যে। পুলিশের হয়রানি আর মামলা দেওয়ার যে সংস্কৃতি, তা সাধারণ মানুষের মনে এতটাই ভীতি তৈরি করেছে যে নিরপরাধ মানুষও এখন পুলিশের উপস্থিতি দেখলেই আঁতকে ওঠে। অথচ হয়রানির ভয়ে নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে বাধ্য হয়, যা এক নীরব আত্মসমর্পণের শামিল। মানবাধিকার সংস্থা অধিকার এর এক দীর্ঘমেয়াদী প্রতিবেদনে দেখা যায়, 2001 সাল থেকে শুরু করে গত 25 বছরে দেশে অন্তত 486টি হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজনৈতিক পট পরিবর্তন হলেও এই লাশের খতিয়ান
কখনোই শূন্যের কোটায় নামেনি। বিএনপি জোট সরকারের আমল থেকে শুরু করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কিংবা দীর্ঘ 15.5 বছরের আওয়ামী লীগ শাসন, সবখানেই ছিল এই হেফাজতে মৃত্যুর ধারাবাহিক উৎসব। এমনকি 2024 সালের গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের আমলেও এই সংখ্যায় লাগাম টানা যায়নি। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতি বছর গড়ে 250 থেকে 300 বন্দী কারাগারের ভেতরেই মারা যাচ্ছেন। শেখ হাসিনার স্বৈর শাসনের অবসানের পর যেখানে মানবাধিকারের সুবাতাস বইবে বলে আশা করা হয়েছিল, সেখানে বাস্তব চিত্র উল্টো রূপ ধারণ করেছে। পরিসংখ্যান ঘেটে দেখা যাচ্ছে গত 2 বছরে কারাগার ও হেফাজতে মারা যাওয়া ব্যক্তিদের একটি বড় অংশই ছিল রাজনৈতিকভাবে সদ্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী। বগুড়া থেকে শুরু করে দেশের বিভিন্ন কারাগারে 1 মাসের ব্যবধানে একাধিক রাজনৈতিক নেতার মৃত্যুর খবর এখন নিয়মিত ঘটনা। চলতি বছরের প্রথম 3 মাসেই যেখানে 39 জন কারাবন্দী মারা গেছেন, তাদের মধ্যে 1/3-এরও বেশি ছিলেন নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত। এই পরিসংখ্যান কি কেবলই এক কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে কাজ করছে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক প্রতিহিংসা? কোনো সংগঠন নিষিদ্ধ কিংবা কেউ অপরাধী হলেই কি তার উপর রাষ্ট্রীয় হেফাজতের নিপীড়ন চালানো বৈধ হয়ে যায়? এই প্রশ্ন আজ প্রতিটি সচেতন নাগরিকের। বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আগেই যদি হেফাজত কিংবা কারাগারকে মৃত্যুর শেষ ঠিকানা হতে হয়, তবে আইনের শাসন কেবলই এক প্রহসনে পরিণত হয়। অপরাধী হোক কিংবা অভিযুক্ত, প্রতিটি মানুষেরই যে একটি ন্যূনতম মানবাধিকার রয়েছে এবং আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে, তা আজ আমরা বিস্মৃত হতে চলেছি। এই দায় মুক্তি আর স্বেচ্ছাচারিতার অবসান না হলে আজ যারা রক্ষক কিংবা নীরব দর্শক, কাল হয়তো তাদেরই কাউকে এই অন্ধকার প্রকোষ্ঠের নির্মম শিকার হতে হবে।